যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি। মেজর ডালিমের লেখা আত্মজীবনীমূলক বই, পঞ্চম অধ্যায়। বৈদ্যনাথ তলায় গঠিত প্রবাসী বাংলাদেশ সরকারের পীঠস্থান কলকাতা। কর্নেল ওসমানীর সাথে আলোচনা। সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য স্বপ্নপুরী কলকাতা, ৫৮ নম্বর বালিগঞ্জ। স্বাগতম জানালেন জনাব তাজউদ্দিন এবং কর্নেল ওসমানী। জনাব আইয়ার চৌধুরীর বাসায় ফোন করে অপ্রত্যাশিতভাবে বাপ্পির কণ্ঠ শুনতে পেলাম। ৩ নম্বর সোহরাওয়ার্দী অ্যাভিনিউতে ভিআইপিদের একটি শরণার্থী শিবির। ২৫ ও ২৬শে মার্চ কালোরাত্রির জীবন্ত সাক্ষী খালাম্মা, বাপ্পি এবং নিম্মি। বাপ্পিদের রোমাঞ্চকর পালানোর কাহিনী। মুক্তিযুদ্ধ সম্পর্কে কর্নেল ওসমানীর ধারণা ও পরিকল্পনা। কমান্ডারদের গ্র্যান্ড কনফারেন্সের আভাস। ভারতীয় নীলনকশা অনুযায়ী বিএলএফ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কর্নেল ওসমানী এবং জনাব তাজউদ্দিনকে সম্পূর্ণভাবে এড়িয়ে। বিএলএফ সম্পর্কে সব কিছু খুলে বললাম কর্নেল ওসমানীকে। যুদ্ধকালে কলকাতার নার্ভ সেন্টার ৫৮ বালিগঞ্জ, ৩ নম্বর সোহরাওয়ার্দী অ্যাভিনিউ, প্রিন্সেপ স্ট্রিটের বামপন্থীদের আড্ডা, বাংলাদেশ বেতার কেন্দ্র ১৯ নম্বর পার্ক সার্কাস অ্যাভিনিউ ও পরে ৮ নম্বর থিয়েটার রোড। বিভিন্ন সূত্রে অনেক গোপন গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করে জানালাম কর্নেল ওসমানীকে। তিনি সেগুলো জানিয়েছিলেন প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিনকে। বিষয়গুলো নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের সাথে আলাপ করেও কোনো জবাব পাননি প্রধানমন্ত্রী। দুপুরের পর আমাদের বিমান এসে পৌঁছলো দমদম এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে শিয়ালদা স্টেশনের কাছেই একটি হোটেলে আমাদের উঠানো হলো। খাওয়া দাওয়ার পর বিকেলের দিকে আমাদের নিয়ে যাওয়ার জন্য মুজিবনগর সরকার ও ভারতীয় গোয়েন্দা বিভাগের লোক এলো হোটেলে। যারা এসেছিলেন তারা ব্রিগেডিয়ার নারায়ণের সাথে একান্তভাবে কিছু কথাবার্তা বলে আমাদের তৈরি হয়ে নিতে বললেন। তৈরি হয়েই ছিলাম। বাইরে দুটো গাড়ি অপেক্ষা করছিল। ব্রিগেডিয়ার নারায়ণ আমাদের থেকে বিদায় নিয়ে বললেন, ওয়েল, আই শ্যাল সে গুড বাই অ্যান্ড গুড লাক টু ইউ। আমি তোমাদের সাথে যাচ্ছি না। আই শ্যাল গো ব্যাক টু দিল্লি। খুব খারাপ লাগছিল ব্রিগেডিয়ারকে বিদায় দিতে। এতদিন একসাথে থাকাতে ভীষণ আপন হয়ে গিয়েছিলেন তিনি। দিল্লির মাটিতে পা দেবার পর থেকে আজ অবধি সবসময় তিনি ছিলেন ছায়ার মতো। আমাদের দেখাশোনা করার দায়িত্ব তিনি পূরণ করেছিলেন অত্যন্ত আন্তরিকভাবে। তিনজনই তাকে জড়িয়ে ধরলাম একে একে। গাড়িতে ওঠার আগে বললাম, স্যার, বেঁচে থাকলে আবার দেখা হবে, না হলেও আপনার কথা মনে থাকবে চিরকাল। মনে থাকবে আপনার আন্তরিকতা, স্নেহ ও ভালোবাসা। ট্যাক্সির দুটো বেরিয়ে গেল হোটেলের ফটক দিয়ে। পেছনে ফিরে দেখলাম ব্রিগেডিয়ার তখনও দাঁড়িয়ে আছেন পড়ছে। সাথের ভদ্রলোক আমাদেরকে তার পরিচয় দেননি, আমরাও জিজ্ঞেস করিনি। তিনি বললেন, এটাই কলকাতা মহানগরী। পথিমধ্যে শহরের বেশ কিছু অংশ তোমরা দেখতে পারবে। কলকাতা একটা স্বপ্নপুরী, পৃথিবীর বৃহত্তম নগরী কলকাতা। ছোটোবেলায় স্কুলে জেনারেল নলেজ বইতে পড়েছিলাম পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে কলকাতা মহানগরী একটি। বেশ কৌতূহল নিয়েই চারদিকে চুপচাপ তাকিয়ে দেখছিলাম। অসংখ্য লোক ছুটে চলছে ভীষণ ব্যস্ততায়। একই রাস্তায় চলছে পথযাত্রী, ইলেকট্রিক ট্রাম, মানুষ টানা রিক্সা, মোটরগাড়ি, বাস, সব মিলিয়ে অকল্পনীয় যানজটের মধ্যে দিয়ে ভেপু বাজাতে বাজাতে আমাদের গাড়ি দুটো অতি মন্থর গতিতে চলছে। মাঝে মাঝে ড্রাইভার মুখ বার করে রিক্সা কিংবা পদযাত্রীদের দায়িত্বহীন চালচলনের জন্য বিরক্ত হয়ে গালাগালি করছিল। লোকের ভিড় ছাড়াও যে জিনিসটা আমার দৃষ্টি আকর্ষণ করেছিল সেটা হলো রাস্তার দুধারের প্রায় সব দোকানপাট, অফিস আদালত, রাস্তার নাম সবই হিন্দি অথবা ইংরেজিতে লেখা। প্রচণ্ড লোকের ভিড়, যানবাহনের এক্সস্ট থেকে বেরিয়ে আসা গরম দূষিত বায়ু এবং গ্রীষ্মের প্রচণ্ড তাপে ইতিমধ্যেই ঘেমে উঠছিলাম। গাড়ির জানালা খোলা রেখেও তেমন বিশেষ কোনো ফায়দা হচ্ছিল না। স্বপ্নপুরী বলে কথিত কলকাতা শহরের জৌলুসও ঠিক তেমন একটা চোখে পড়ল না। সবখানেই কেমন যেন একটা দারিদ্র্যের ছাপ। ব্রিটিশ আমলের ঘরবাড়িগুলো সবই জীর্ণপ্রায়। তাদের পাশাপাশি যে সমস্ত আধুনিক দালান কোঠা উঠেছে সেগুলো দেখেই বোঝা যায় দ্য সিটি ইজ কোয়াইট আনপ্ল্যান্ড। রাস্তাঘাটের অবস্থাও মেনটেন্যান্সের অভাবে শোচনীয়, ফুল অফ বাম্পস অ্যান্ড পটহোলস। অনেক রাস্তা ঘুরে গড়ের মাঠের কাছ দিয়ে গাড়ি যাচ্ছিল। এই জায়গা নাকি শহরের কেন্দ্রস্থল। একদিকে সব অফিস বিল্ডিংস, নামি দামি দোকানের সারি, বড় বড় রেস্তোরাঁ। মাঠের অন্য প্রান্তে ভিক্টোরিয়া মেমোরিয়াল, অন্য প্রান্ত ঘেঁষে রাস্তা চলে গেছে গঙ্গার ধারে। পার্ক স্ট্রিট রয়েছে একদিকে। মাঠটি বেশ বড়, ফুলের কেয়ারি ও বড় বড় গাছপালা রয়েছে মাঠে। কোনো কোনো জায়গায় বসার ব্যবস্থাও রয়েছে। সে সমস্ত জায়গায় অনেক লোক বসেছিল। শ্রান্ত পথযাত্রী, অফিস আদালতের নিম্ন শ্রেণীর কর্মচারী, নারী পুরুষের দল, বেকার লোকজন, স্কুল কলেজ থেকে পালিয়ে আসা কপোতির দল, সবার জন্যই গড়ের মাঠ একটি আকর্ষণীয় জায়গা। গড়ের মাঠ ছেড়ে পার্ক সার্কাস হয়ে আমাদের গাড়ি এসে থামলো বালিগঞ্জ ৫৮ নম্বর বাড়ির সামনে। আধুনিক কায়দায় তৈরি দ্বিতল বাড়ি, চারিদিকে বেশ উঁচু দেয়াল। বাড়ির সামনে এক চিলতে উঠোন। উঠোনের মাঝখানে একটি ফ্ল্যাগ পোলে উঠছে বাংলাদেশের পতাকা। সবুজের মাঝে লাল বৃত্ত, তার মাঝে হলুদ বাংলাদেশের ম্যাপ।
গেটের বাইরে ছোটোখাটো একটি জটলা। গাড়ির হর্নের শব্দ পেয়ে ভিতর থেকে সেন্ট্রি গেট খুলে দিল। আমরা ভিতরে ঢুকলাম। সাথের ভদ্রলোক বললেন, মুজিবনগর সরকারের পীঠস্থানে পৌঁছে গেছি আমরা। এটাই মুজিবনগর সরকারের প্রধান কেন্দ্রস্থল। বাড়িটির পাশে এবং পেছনে যে জায়গা রয়েছে তাতে খাটানো হয়েছে কয়েকটি তাঁবু। গেট পাহারা দিচ্ছে বিএসএফের সেন্ট্রি। নিরাপত্তার জন্য 4 কোণায় অবজারভেশন সেন্ট্রি পোস্ট এবং বাংকার খনন করা হয়েছে। লোকের ভিড়ে পুরো বাড়িটাই গমগম করছে। দেশে চলছে স্বাধীনতা সংগ্রাম, অথচ সরকার অবস্থান নিয়েছেন কলকাতার বালিগঞ্জে। ব্যাপারটা ঠিক সঙ্গতিপূর্ণ মনে হলো না। সাথের ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, কর্নেল ওসমানী কোথায়? তিনি এখানেই থাকেন প্রধানমন্ত্রী তাজউদ্দিনের সাথে, জবাব দিলেন তিনি। আমরা তাকে অনুসরণ করে দোতলার একটি কামরায় গিয়ে বসলাম। ভদ্রলোক আমাদের বসিয়ে বেরিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে আমাদের নিয়ে গেলেন অন্য একটি কামরায়। সেখানে বসেছিলেন কর্নেল ওসমানী। আমরা ঢুকতেই তিনি উঠে এসে আমাদের স্বাগতম জানালেন। ঘরটির এক প্রান্তে একটি চৌকি, তার উপর বিছানা পাতা, সাথে একটি আলনা, তাতে কয়েকটি কাপড় ভাঁজ করে রাখা, একটি স্টাডি টেবিল, কয়েকটি চেয়ার ও একপাশে লম্বা বেঞ্চ ছাড়া ঘরে কিছুই ছিল না। ওয়েল বয়েজ, দিস ইজ মাই অফিস কাম রেসিডেন্স, প্লিজ সিট ডাউন। আমরা চেয়ার টেনে তার মুখোমুখি বসলাম। আমরা কখন কলকাতায় এসে পৌঁছেছি, সফর কেমন ছিল, দিল্লিতে সাক্ষাৎ হওয়ার পর আমাদের সময় কেমন কেটেছে, এই বিষয়ে জিজ্ঞাসাবাদের পর তিনি বললেন, আগামী দিনের করণীয় সম্পর্কে রাতে আলাপ হবে বিস্তারিত। কিছুক্ষণের মধ্যেই ক্যাবিনেট মিটিং শুরু হবে, তাতে আমাকেও থাকতে হবে, তাই এখন কোনো কিছুই আলাপ করা সম্ভব নয়। মিটিং শুরু হবার আগেই তোমাদের সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য আলাপটা করিয়ে দেওয়া ভালো হবে। চলো ওঠা যাক। তার নির্দেশে আমরা উঠে দাঁড়ালাম। তিনি তার ব্রিফকেসে কিছু প্রয়োজনীয় কাগজপত্র ভরে নিয়ে আমাদের সাথে করে পাশের ঘরে নিয়ে গেলেন। সেটা প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের ঘর। কর্নেল ওসমানীর মতোই একই রকমের আসবাবপত্র, চৌকির উপর কাত হয়ে শুয়ে জনাব তাজউদ্দিন কী যেন পড়ছিলেন। পরনে ফুল প্যান্ট ও হাফহাতা শার্ট। আমাদের দেখে হাসি মুখে হাত বাড়িয়ে করমর্দন করলেন তিনি। সৌজন্য ও কুশলাদি বিনিময়ের পর কর্নেল ওসমানী জনাব তাজউদ্দিনকে জানালেন আজ রাতেই তিনি আমাদের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে আলোচনা করবেন। ঘণ্টাখানেক পর আমরা তার ঘর থেকে বেরিয়ে জনাব ওসমানীর কামরায় চলে এলাম। ওনারা দুজন ক্যাবিনেট মিটিংয়ের জন্য চলে গেলেন। কর্নেল ওসমানী যাওয়ার আগে বলে গিয়েছেন ফিরে এসে একসাথে রাতের খাবার খাবেন। ইতিমধ্যে আমাদের কিছু করার নেই। তার ঘরে 2টো টেলিফোন, 2টোই ডাইরেক্ট লাইন। ভাবলাম দিল্লি থেকে সেই একবার কথা বলার পর জনাব আর.আই. চৌধুরীর সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। ফোন করে আমাদের কলকাতার পৌঁছানোর সংবাদটা তাকে দেওয়া উচিত। সাথে সাথে বাপ্পি নিম্মিদের কোনো খবর আছে কি না সেটাও জেনে নেওয়া যাক। ফোন তুলে ডায়াল করলাম তার বাসায়। হ্যালো। অপর প্রান্ত থেকে ভেসে এলো বাপ্পির কণ্ঠস্বর। কোনো ভুল নয়, অপ্রত্যাশিত হলেও বাপ্পির গলাই বটে। ডালিম বলছি, দোস্ত তুই কলকাতায় কবে এলি? এ কি ডালিম, কোথা থেকে? বাপ্পির আবেগ মিশ্রিত জিজ্ঞাসা। এই তো তোদের কলকাতা থেকেই বলছি। তা তোরা সবাই ভালো তো? প্রশ্ন করলাম। হ্যাঁ ভালো, মা নিম্মিকে সঙ্গে নিয়ে পালিয়ে এসেছি বহুত কষ্টে। কি করে এলাম সে এক কাহিনী, সাক্ষাতে বলবো। আসার আগে তোদের বাসায় গিয়েছিলাম, সবাই ভালো আছে। চাচা মানে আমার আব্বা তোর ব্যাপারে বিশেষ চিন্তিত। অনেক দিন যাবৎ কোনো খবরাখবর বা চিঠিপত্র পাচ্ছেন না, তাই স্বপন মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে গেরিলা হিসেবে। বদি, রুমি, জুয়েল, কাজী, বাদল, চুন্নু, আলম, মেওয়া ওরা সবাই রয়েছে একসাথে। বর্তমানে মেলাঘরে ট্রেনিংয়ে আছে। ট্রেনিং শেষে ওরা সবাই ঢাকায় অপারেশনের দায়িত্ব নিয়ে ফিরে যাবে। তুই কোথায় আছিস কলকাতায়? অসুবিধা না হলে চলে আয়। আমাদের বাসা 3 নম্বর সরোয়ার্দী এভিনিউ, পার্ক সার্কাস ময়দানের দক্ষিণ দিকে একটা লাল দোতলা বিল্ডিং। শহীদ সরোয়ার্দী সাহেবের বাড়ি এটা। সব ট্যাক্সিওয়ালাই চেনে, আসতে সুবিধা হবে। অসুবিধা হবে মনে হলে ঠিকানা বল, আমি এসে নিয়ে যাব। না না, তোর আসতে হবে না, তবে দেখা করতে হলে এখনই আসতে হবে, কারণ রাতে জরুরি একটা মিটিং আছে। মিটিংয়ের পর অনিশ্চিত ভবিষ্যৎ, কোথায় যাব কী করব কোনো ঠিক নেই। তাহলে সময় নষ্ট না করে এক্ষুনি চলে আয়। বেশ, তাই হবে। টেলিফোন নামিয়ে মতি ও নূরকে জিজ্ঞেস করলাম আমার সাথে যাবে কিনা। ওদেরও কোনো কিছু করার নেই, ওরা খুশি হয়ে আমার সাথে যেতে রাজি হলো। কর্নেল ওসমানীর বেয়ারাটাকে বললাম, বিশেষ কাজে আমরা বাইরে যাচ্ছি, মাঝে মধ্যে টেলিফোন করব কর্নেল সাহেব ফিরলেন কিনা জানতে। বেয়ারা জবাব দিল, ক্যাবিনেট মিটিং ভাঙবে অনেক রাতে। আমরা বেরিয়ে এসে একটা ট্যাক্সি করে তাতে উঠে বসলাম। ঠিকানা বলতেই ড্রাইভার ট্যাক্সি চালিয়ে দিল। বুঝলাম অতি সহজেই সে ঠিকানা চিনতে পেরেছে। 20 মিনিটের মধ্যেই আমরা বেশ বড়সড় লাল রঙের দোতলা বাড়ির সামনে এসে পৌঁছলাম। ড্রাইভার বলল, ওই বাড়িটাই 3 নম্বর সরোয়ার্দী এভিনিউ। ভাড়া মিটিয়ে গেটের কাছে আসতেই দেখলাম বাড়িটি হেভিলি প্রোটেক্টেড বাই আর্মড পুলিশ। একজন হাবিলদার আমাদের পরিচয় জানতে চাইল। বললাম, আমরা বাংলাদেশি, বাপ্পির বন্ধু। আমাদের অপেক্ষা করতে বলে সে ভেতরে চলে গেল।
মুহূর্তে বাপ্পি দৌড়ে দোতলা থেকে নিচে নেমে এসে আমাকে জড়িয়ে ধরল। আবেগে আমরা কিছুক্ষণ দুজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিলাম। আনন্দে চোখে পানি এসে গিয়েছিল। ভাবতেই পারিনি কলকাতায় এভাবে দেখা হবে। কিছুক্ষণ পর দুজনেই সামনে নিলাম। বাপ্পি, দিস ইজ লেফটেন্যান্ট মতি অ্যান্ড দিস ইজ লেফটেন্যান্ট নূর। আমরা তিনজন একই সাথে কোয়েটা থেকে পালিয়ে এসেছি। দিল্লিতে কিছুদিন থেকে মাত্র এসে পৌঁছেছি কলকাতায়। উঠেছি তথাকথিত প্রবাসী বাংলাদেশি সরকারের পীঠস্থান 58 নম্বর বালিগঞ্জে। বাপ্পি নূর ও মতির সাথে কোলাকুলি করে আমাদের সবাইকে নিয়ে দোতলায় উঠে বারান্দায় রাখা সোফাতে বসিয়ে ভেতরে গেল খবরটা দিতে। খবর পেয়ে জনাব আরাই চৌধুরী, খালাম্মা, বাপ্পির ছোট বোন মানুকে সঙ্গে নিয়ে বেরিয়ে এলেন। আমরা সবাই সালাম করলাম। সবাই আমাদের দেখে ভীষণ খুশি। বাড়িতে লোকজন গমগম করছে। এক ফাঁকে বলল, আমাদের বাসায় প্রায় 17টি পরিবার আশ্রয় নিয়েছে। সবাই বাবা মার পরিচিত বন্ধুবান্ধব। আমাদের আসার খবরে মুহূর্তে বাড়িতে রটে গেল। অনেকে এসে ভিড় করলেন পাকিস্তান থেকে পালিয়ে আসা আর্মি অফিসারদের সচক্ষে দেখতে। যারা এলেন তাদের সাথে বাপ্পি আমাদের পরিচয় করিয়ে দিল। সেদিনে পরিচিতজনদের মধ্যে ছিলেন কলকাতা মিশনের 3rd সেক্রেটারি আনোয়ারুল করিম চৌধুরী জয়, জনাব খালেক ও তার বেগম সাজেদা চৌধুরী ও তার স্বামী জনাব গোলাম আকবর চৌধুরী, জনাব মোন্তাকিম চৌধুরী এবং তার স্ত্রী অ্যানা খালা, রাফি আক্তার ডলি, জনাব আসাদুজ্জামান ও তার স্ত্রী জনাব আলী আকবর খান, জনাব খসরুজ্জামান ও তার স্ত্রী লুসি খালা, জনাব মামুনুর রশিদ ও তার স্ত্রী রাকা, জনাব ব্রোজেন দাস, কামাল সিদ্দিকী প্রমুখ। অনেকে এলেও নিম্মির দেখা নেই। মনটা উসখুস করছিল। বাপ্পি আস্তে করে আমাকে বলল, ও বাসায় নেই। অল্পক্ষণ পরে হাঁপাতে হাঁপাতে নিম্মি এসে হাজির। আমাকে দেখে বেচারি অবাক বিস্ময়ে শুধু তাকিয়েছিল। ওর চোখ দুটো টলটল করে উঠেছিল। অতি কষ্টে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে কেমন করে? পালিয়ে এসেছি সুদূর কোয়েটা থেকে আমরা তিনজন। আজই কলকাতায় এসে পৌঁছেছি দিল্লি থেকে। আমরা সবাই কি করে পালালাম সেই বৃত্তান্ত শুনতে সবাই খুব আগ্রহী। ঠিক সেই মুহূর্তে ও সমস্ত ব্যাপার নিয়ে আলাপ করতে মন চাইছিল না। খালামা বোধহয় ঠিকই বুঝতে পেরেছিলেন আমার মনের অবস্থা। তিনিই উদ্ধার করলেন এই পরিস্থিতি থেকে। বললেন, ওরা তো এইমাত্র এলো, ওদের একটু বিশ্রাম নিতে দাও, পরে সময় করে ওদের গল্প শোনা যাবে একদিন। এসো বাবারা, তোমরা ভেতরে এসো বলে আমাদের ভেতরের বসার ঘরে নিয়ে বসালেন। আমি হাফ ছেড়ে বাঁচলাম। হঠাৎ করে রসভঙ্গ হওয়ায় কিছুটা নিরাশ হয়েই যেন সবাই সবার ঘরে চলে গেলেন। ভেতরের ঘরে গিয়ে বসলাম আমরা, বাপ্পি, নিম্মি, মানু, খালাম্মা ও চাচা। অল্প কিছুক্ষণ পর চাচা কি একটা কাজে উঠে চলে গেলেন। খালাম্মা গেলেন চা নাস্তার জোগাড়ে। রইলাম শুধু আমরা। নিম্মির চেহারা দেখে পরিষ্কার বুঝতে পারছিলাম সুদূর কোয়েটা থেকে কলকাতায় এসে তার সামনে আমি উপস্থিত হয়েছি, এটা সে তখনও বিশ্বাস করতে পারছে না। কোয়েটা থেকে এত বড় ঝুঁকি নিয়ে তুমি কি করে চলে এলে? প্রশ্ন করল নিম্মি। নো রিস্ক নো গেইন। ওখানে পচে মরার চেয়ে পালিয়ে আসাটা কি ভালো হয়নি? তোমরাও তো পালিয়ে এসেছো যথেষ্ট ঝুঁকি নিয়েই। উল্টো তাকেই প্রশ্ন করলাম। এবার বলো, তোমাদের কাহিনী শোনা যাক। বাপ্পি আবদার জানালো, আমাদের কাহিনী শোনাতে অনেক সময় লাগবে। আজ বরং তোদের পালাবার কাহিনীও ঢাকায় 25শে মার্চের অভিজ্ঞতা সম্পর্কে শোনা যাক। বাপ্পির আবদারের জবাবে বললাম, বলিস না ভাই, সে রাতের বিভীষিকাময় অভিজ্ঞতা স্মরণ করলেও এখনও গা শিউরে ওঠে। খালাম্মা চা নাস্তা পাঠিয়ে দিয়েছিলেন। সিগারেটে একটা লম্বা টান দিয়ে বাপ্পি তাদের কথা বলতে শুরু করলো। আমরা আগ্রহ নিয়ে চুপ করে শুনতে লাগলাম। ফেব্রুয়ারির শেষে মা, মানে খালাম্মা, কলকাতা থেকে ঢাকায় আসেন। উদ্দেশ্য, দেশের অবস্থা দেখে শুনে প্রয়োজন হলে আমাকে ও নিম্মিকে সঙ্গে নিয়ে কলকাতায় ফিরে যাবেন। 25শে মার্চ রাত প্রায় 10টা অবধি তিনি শেখ সাহেবের বাসাতেই ছিলেন। 32 নম্বর ধানমন্ডি থেকে লালবাগের বাসায় ফেরেন রাত প্রায় 10:30টায়। বাসায় ফেরার পর সবাই তাকে ধরে বসলাম। নেতা কি বললেন? মা শুকনো মুখে বিচলিত কণ্ঠে জবাব দিলেন, নেতাকে অনেক বোঝানোর পরও তিনি আন্ডারগ্রাউন্ডে যেতে রাজি হলেন না। পার্টির নেতা কর্মীরা, ছাত্র নেতারা, অন্যান্য অনেকেই আসন্ন সামরিক অভিযান সম্পর্কে শেখ মুজিবকে সতর্ক করে দিয়ে অনুরোধ জানিয়েছিলেন, পাক বাহিনী যদি জনগণের উপরে ঝাঁপিয়েই পড়ে তখন জনগণের প্রত্যাশা হবে পাশে থেকে প্রতিরোধ সংগ্রামে তিনি তাদের নেতৃত্ব দেবেন। কিন্তু শেখ মুজিবুর রহমানের এক কথা, তিনি গণতন্ত্রে বিশ্বাসী, অস্ত্রের রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। পাক বাহিনী নিরীহ জনগণের উপর শ্বেত সন্ত্রাসের স্টিম রোলার চালিয়ে দেবে, এই ধারণা সম্পর্কেও তার দ্বিমত ছিল। তিনি উপস্থিত সবাইকে বলেছিলেন প্রয়োজন বোধে সামরিক জান্তা তাকে বন্দি করবে, কারণ তাদের বিরোধ তার সঙ্গে। কিন্তু অনেকেই যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করেছিল যে বর্তমানের দ্বন্দ্ব শুধু সামরিক জান্তা ও শেখ মুজিবুর রহমানের মধ্যেই সীমাবদ্ধ নয়। আজকের দ্বন্দ্ব সামরিক জান্তা এবং বাংলাদেশের জনগণের মধ্যে। এই সত্যকে অস্বীকার করা হবে মারাত্মক ভুল। বাংলাদেশের প্রতিটি মানুষ আজ স্বাধীনতার জন্য উন্মুখ, যে কোনো ত্যাগ স্বীকার করতেও তারা প্রস্তুত। এক্ষেত্রে নেতৃত্বের দায়িত্ব নিতে হবে তাদেরকে সংগঠিত করে যে কোনো অবস্থার মোকাবেলা করার জন্য সার্বিকভাবে প্রস্তুত থাকা। সামরিক অভিযানের
মোকাবেলার প্রয়োজন বোধে অস্ত্র হাতে তুলে নিতে হতে পারে। এর জন্য মানসিকভাবে নেতৃত্ব ও জনগণকে তৈরি থেকে বাস্তব পদক্ষেপ গ্রহণের প্রস্তুতিও নেওয়া উচিত। এতেই কমবে সার্বিক ক্ষয়ক্ষতি, জনগণ ছিনিয়ে নিতে পারবে তাদের ঈপ্সিত স্বাধীনতা। কিন্তু শেখ মুজিব কোনো যুক্তিই গ্রহণ করলেন না। তার শেষ কথা, 27 মার্চ দেশব্যাপী হরতাল পালিত হবে এই কর্মসূচি ঘোষণা করে তিনি সবাইকে বিদায় করলেন। ঘোষণার সাথে তিনি এটাও বলেছিলেন, পাক বাহিনীর আক্রমণের ভয়ে যারা করেন তারা গোপন আস্তানায় গা ঢাকা দিতে পারেন। সেদিন রাতে যারা 32 নম্বরে ধানমন্ডিতে সমবেত হয়েছিলেন তারা তার নেতিবাচক মনোভাবে হতাশ হয়েই ফিরে গিয়েছিলেন তার ঘোষণা শোনার পর। মাও ফিরে এসেছিলেন চিন্তিত মন নিয়ে। যেখানে সবাই ধারণা করছে পাক বাহিনী সামরিক অভিযান চালাবে, সেখানে শেখ মুজিব ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের কি কিছুই করার নেই? জনগণকে সেই ধরনের শ্বেত সন্ত্রাসের হাত থেকে রক্ষা করার কোনো দায়িত্বই কি নেই জনাব শেখ মুজিব ও তার দলের? তাহলে সেই চরম পরিস্থিতির হাত থেকে সাধারণ নিরস্ত্র জনগণকে বাঁচাবে কোন নেতৃত্ব? শেখ মুজিব ও তার দল আওয়ামী লীগকেই তো নেতৃত্বের স্থানে মেনে নিয়েছে দেশবাসী। তাদের ডাকেই তো সাড়া দিয়ে সংগ্রামের এই পর্যায়ে এসেছে জনগণ অনেক ত্যাগের বিনিময়ে। সংগ্রামের চরম পর্যায়ে কেন তবে নেতা শেখ মুজিব পিছিয়ে যাচ্ছেন জনগণকে আগে ঠেলে দিয়ে? এই সমস্ত প্রশ্নগুলোর জবাব খুঁজে না পেয়ে মা চিন্তিত হয়ে পড়েছিল। আতঙ্কিত হয়ে উঠেছিল তার স্পর্শকাতর মন। সচেতন বিবেক তার কিছুতেই মেনে নিতে পারছিল না নেতার এই ধরনের নেতিবাচক সিদ্ধান্ত। সব বৃত্তান্ত শুনে আমরা সবাই অবাক। এটাই যদি শেষ সিদ্ধান্ত হয়ে থাকে তবে আর কি করার আছে? শ্বাসরুদ্ধকর অবস্থায় সময় অতিবাহিত করার ছাড়া আর কিছুই করার নেই। একমাত্র সময়ই বলতে পারবে শেখ মুজিবের চিন্তাভাবনা ও তার সিদ্ধান্তের যৌক্তিকতা আসলে কতটুকু। মার সিদ্ধান্ত অনুযায়ী আজ রাতটা সবাই জেগেই কাটাবো বলে ঠিক হলো। বাবুন ও আমি খাবার কিছুক্ষণ পর বাইরে বেরোলাম অবস্থা বুঝে আসার জন্য। রাত প্রায় 11:30টার দিকে ফিরে এসে জানলাম মিরপুর ইউনিভার্সিটি এলাকায় আর্মি টহল দিচ্ছে। রেডিও স্টেশনেও কড়া আর্মি নিরাপত্তা বহাল করা হয়েছে। সমগ্র শহর ছেয়ে গেছে আর্মিতে। রাত বেশ গভীর। হঠাৎ ঘড়ঘড় শব্দ করে কিছু একটা এগিয়ে আসছে বলে মনে হলো। শব্দটা ভালো করে শুনে আমি বললাম, শহরে ট্যাঙ্ক নামানো হয়েছে। ওই বিকট ঘড়ঘড় শব্দটা ট্যাঙ্ক চলার শব্দ। শহরে এত রাতে ট্যাঙ্ক কেন? এক অজানা আশঙ্কায় আমাদের সবার চোখ মুখ শুকিয়ে গেল। দেয়াল ঘড়িটাতে সময় এগিয়ে চলছে টিকটিক। রাত প্রায় 12টা। আচমকা রাতের নীরবতা ভেঙে গর্জে উঠল কামান, মর্টার, ট্যাঙ্ক, মেশিনগান, রিকয়েলস রাইফেল। কেঁপে উঠল গোটা ঢাকা শহর। জানলার কয়েকটি কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল ভূকম্পনে। ঘটনার আকস্মিকতায় সবাই হুমড়ি খেয়ে পড়লাম ঘরের মেঝেতে। আমি তড়িৎ গতিতে ঘরের আলো নিভিয়ে দিলাম। সব রকমের অস্ত্র নিয়ে পাক বাহিনী ঝাঁপিয়ে পড়েছে ঘুমন্ত বাঙালি জাতির উপর। গোলাগুলির আওয়াজ আসছে সব দিক থেকেই। হামাগুড়ি দিয়ে এগিয়ে গিয়ে জানলার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। সমস্ত আকাশ ফ্লেয়ার ও ট্রেসারের আলোয় উদ্ভাসিত। আগুনের ফুলকির মতো ছুটে চলেছে অগুন্তি ট্রেসার বুলেট। আজিমপুর, নিউ মার্কেট, পিলখানা, ইউনিভার্সিটি এলাকায় দাউ দাউ করে আগুন জ্বলছে। আকাশে পেঁচিয়ে উঠে যাচ্ছে ঘন কালো ধোঁয়ার কুণ্ডুলি। অল্পক্ষণ পরে আকাশ বাতাস বিদীর্ণ করে শোনা গেল মানুষের মরণ কান্না, আহতের আর্তনাদ, আবাল বৃদ্ধ বনিতার মৃত্যু যন্ত্রণায় হাহাকার। এগুলো পরিষ্কার শোনা যাচ্ছিল। শ্বেত সন্ত্রাসের পাশবিক তাণ্ডব লীলায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে একে অপরকে জড়িয়ে ধরে মাটিতে পড়ে থাকলাম সবাই। এভাবেই কেটে গেল রাত। সকাল হলো। পোড়া বারুদের গন্ধে বাতাস ভারী হয়ে আছে। রেডিও খুলতেই শোনা গেল বিশেষ জরুরি ঘোষণা। গতকাল মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়েছে। জনগণকে বাইরে বেরোতে মানা করা হচ্ছে। জাতীয় স্বার্থবিরোধী কার্যকলাপের সাথে না জড়ানোর জন্য হুঁশিয়ারি দেওয়া হচ্ছে সবাইকে। কারফিউ জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। কিছুই করার নেই। শেখ মুজিব ও তার দলের চিন্তাভাবনা ভুল প্রমাণিত হলো। আমরা সবাই নেতার কথাই ভাবছিলাম। ক্ষণিকের জন্য মনে ভেসে উঠল তার চেহারাটা। নেতা কী অবস্থায় আছেন? আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দই বা কোথায়? কারফিউ চলছে, বেরোবার কোনো উপায় নেই। বাসায় দরজা জানলা বন্ধ করে পুরো 26শে মার্চ সবাই অন্তরীণ হয়ে থাকলাম। সন্ধ্যার পর আবার গোলাগুলি, আর্তনাদ, মিলিটারি বহনকারী যানবাহন চলাচলের শব্দ, ভারী বুটের আওয়াজ। রাস্তায় নিশ্চুপ হয়ে আলো নিভিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দোয়া কালাম পড়তে থাকলো সবাই। অত্যন্ত অসহায় অবস্থা। যে কোনো মুহূর্তে দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়তে পারে জল্লাদ বাহিনী। শুরু হতে পারে লুটতরাজ, মারপিট, ধর্ষণ। বাড়ির সবচেয়ে নিরাপদ স্থানে লুকিয়েছিলাম আমি, বুবুন, মুন্নি, নুন্নি এবং মা। মেয়েদের সবাইকে ছাদে পানির ট্যাঙ্কে লুকিয়ে রাখা হলো। চরম যে কোনো অঘটন ঘটার প্রতীক্ষায় অসহনীয় চেতনাহীন অবস্থায় বসে রইলেন মুরব্বীরা। সময় যেন কাটছিল না কিছুতেই। ভোর হলো এক সময়। সূর্যের আলোয় প্রাণ ফিরে পেয়ে জীবন্ত হয়ে উঠলাম সবাই। রেডিও খুলতেই ঘোষণা শোনা গেল, সরকার কিছু সময়ের জন্য কারফিউ তুলে নিয়েছে সাধারণ জনগণের সুবিধার্থে।
ঘর থেকে সামনের রাস্তায় বেরিয়ে এলাম। 5-6 জন ইপিআর এবং বাঙালি সৈনিকদের একটি ছোট দল ছুটে আসছে দেখতে পেলাম। তাদের মধ্যে 2 জন গুরুতরভাবে আহত। রক্তে ভেসে গেছে ওদের পরিধেয় কাপড় চোপড়। কাছাকাছি পৌঁছে তাদের একজন আকুতি জানালো, ভাই একটু পানি দেন। বললাম, নিশ্চয়ই, আসুন আমাদের বাসায়। না ভাই, আমাদের সময় নাই, অতি কষ্টে পালিয়ে বেঁচেছি। নদীর ওপারে না পৌঁছার আগে আমরা নিরাপদ নই। খান সেনারা আমাদের মতো সবাইকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, দেখতে পেলে রক্ষা নেই, কুকুরের মতো গুলি করে মারবে। আমি দৌড়ে গিয়ে বাবুনের সহযোগিতায় বালতিতে করে পানি এনে তাদের খাওয়ালাম। পানি খাওয়ার পর ওরা কিছুটা প্রকৃতস্থ হলো। আপনাদের এই অবস্থা কেন? ভাই, হানাদার বাহিনী সব শেষ করে ফেলেছে। তারা মাঝরাতে অতর্কিতে হামলা করে পিলখানা, পুলিশ লাইন, ক্যান্টনমেন্ট ও বাঙালি ইউনিটগুলির উপরে। ঘুমন্ত অবস্থায় মারা গেছে হাজার হাজার সৈনিক। যারা পেরেছে তারা পালিয়ে বেঁচেছে আমাদের মতো। বস্তিগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ইউনিভার্সিটির হলগুলোকে গোলার ঘায়ে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। মারা গেছে অসংখ্য ছাত্রছাত্রী। সারা শহরে আর্মি টহল দিচ্ছে। কাউকে দেখে এতটুকু সন্দেহ হলেই গুলি করে হত্যা করা হচ্ছে। আপনাদের মতো তরুণরাই ওদের টার্গেট। ভাই, আপনারাও পালান, চলে যান শহর ছেড়ে গ্রামে। হানাদার বাহিনীর কবল থেকে জাতিকে বাঁচাতে হলে গড়ে তুলতে হবে প্রতিরোধ সংগ্রাম। এই সংগ্রামে আপনাদের মতো তরুণ যুবকদের প্রয়োজন হবে সবচেয়ে বেশি। আচ্ছা চলি ভাই, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাল্লাহ। বিদায় জানিয়ে একইভাবে দৌড়ে চলে গেল ওরা। জওয়ান ভাইদের কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম সবাই। এ কী ব্যাপার? কি করে এতটা বর্বর আর হিংস্র হয়ে উঠতে পারলো পাকিস্তানের দোসররা? তাদের হঠকারী পদক্ষেপ পাকিস্তানের অখণ্ডতার মূলেই কুঠারাঘাত এনেছে। এরপর পূর্ব পাকিস্তান কোনো ক্রমেই আর পাকিস্তানের অংশ হিসেবে থাকতে পারে না। স্বাধীন বাংলাদেশ কায়েম করেই এই ন্যাক্কারজনক শ্বেত সন্ত্রাসের জবাব দিতে হবে। কারফিউ উঠিয়ে নেওয়ার সুযোগে বাইরে বেরিয়ে এসে অবস্থাটা সচক্ষে দেখে আসার ইচ্ছে হলো। বাসায় ফিরে প্রস্তাবটা দিতেই মা, বাবুন এবং নিম্মি সঙ্গে যেতে চাইল। কোনো যুক্তিই তারা শুনল না। তারা একা আমাকে কিছুতেই ছাড়বে না। অগত্যা 4 জনই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় অসম্ভব ভিড়, লোকজন, যানবাহন সবই চলছে ঊর্ধ্বশ্বাসে। সবাই চলছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। কেউ বেরিয়েছে অতি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। বাসার কাছের বস্তিটা পুড়িয়ে দেওয়া হয়েছে। সমস্ত বস্তি লোকশূন্য। নিউ মার্কেটের পাশে কাটাবন নীলক্ষেত বস্তিরও একই অবস্থা। সমস্ত পিলখানা আর্মি ঘিরে রেখেছে। প্রতিটি রাস্তায় মেশিনগান ফিট করা। খান সেনা বহনকারী ট্রাকগুলো টহল দিচ্ছে। রাস্তার স্ট্র্যাটেজিক পজিশনে ট্যাঙ্ক মোতায়েন করে রাখা হয়েছে। ইউনিভার্সিটি এলাকা একদম ফাঁকা, থমথম করছে। ইকবাল হল, যেটা ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রস্থল, জগন্নাথ হল, রোকেয়া হল মর্টার ও ট্যাঙ্ক ফায়ারে ইট ও কনক্রিটের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হলগুলোর মাঠে বুলডোজার দিয়ে গণকবর খুঁড়ে পুঁতে দেওয়া হয়েছে মৃত ব্যক্তিদের লাশগুলো। রোকেয়া হলের কাছে এই ধরনের একটি গণকবরে তাড়াহুড়ো করে পুঁতে রাখা একটি লাশের 2টো পা বেরিয়ে রয়েছে দেখতে পেলাম। দেখে আঁতকে উঠলাম সবাই। মিলিটারি গাড়িগুলো থেকে খানসেনারা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে দেখছিল আমাদের। হঠাৎ মার খেয়াল হলো এভাবে ঘোরাফেরা করা মোটেও নিরাপদ নয়। বাসাবর, রামপুরহাট টিভি স্টেশন, কমলাপুর রেল স্টেশন, রেডিও স্টেশন ঘিরে রেখেছে শত শত আর্মি। কালো পোশাক পরিহিত মিলিশিয়া বাহিনীকেও নামানো হয়েছে। সব জায়গায় বস্তিগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে দুরাতের মধ্যেই। মালিবাগে তোদের বাসায় সবার খবর নিতে গেলাম। আমাদের দেখে চাচা অবাক হয়ে গেলেন। ভীষণ রেগে মাকে বললেন, কোন সাহসে আপনারা বেরিয়েছেন? এক্ষুনি ফিরে যান। যত তাড়াতাড়ি সম্ভব বাসা ছেড়ে গ্রামে চলে যান নদী পার হয়ে। আমরাও সরে পড়ছি। ঢাকা শহর মোটেও নিরাপদ নয়। চাচার কথা শুনে তক্ষুনি আমরা ফিরে এলাম লালবাগে। ঘটনার ব্যাপকতা জওয়ান ভাইদের বর্ণনার চেয়েও অনেক বেশি। বাসায় ফিরে সেই দিনই বুড়িগঙ্গা পার হয়ে গ্রামে চলে গিয়েছিলাম। আশ্রয় নিয়েছিলাম পরিচিত একজনের বাড়িতে। সেখানে আমাদের থাকতে হয় 3 দিন 3 রাত। ইতিমধ্যে শহরের পরিবেশ কিছুটা শান্ত হয়ে এসেছে। পুরো ঢাকা শহর আর্মি তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। অবস্থা কিছুটা স্বাভাবিক হওয়ায় আমরা আবার ফিরে এলাম লালবাগে। বাড়ি ছেড়ে লুকিয়ে থাকলে কর্তৃপক্ষের মনে সন্দেহের উদ্রেক হতে পারে ভেবেই আমরা ফিরে আসতে বাধ্য হয়েছিলাম। চাচা পদস্থ সরকারি কর্মচারীদের যার যার চাকুরিস্থলে অবিলম্বে যোগদান করার জন্য রেডিও টেলিভিশনে ক্রমাগত নির্দেশ জারি করা হচ্ছিল। ফলে বাধ্য হয়ে চাচারাও ঢাকায় ফিরে আসলেন কয়েকদিনের মধ্যেই। ইতিমধ্যেই চট্টগ্রাম বেতার থেকে জিয়াউর রহমানের স্বাধীনতার ডাক দেশের জনগণ শুনতে পেয়েছে। তার ডাকে সাড়া দিয়ে প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশ, আনসার, মুজাহিদ বাহিনী, বাঙালি সেনারা। ঢাকায় পাক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও সংগ্রামী বাঙালি সেনারা দখল করে নিয়েছিলেন চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, যশোর, রাজশাহী, রংপুর, দিনাজপুর ও মফস্বলের অন্যান্য শহরগুলো। তাদের সাথে স্বতঃস্ফূর্ত সহযোগিতায় সাড়া দিয়েছিলেন স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মী, ছাত্র জনতা। সব জায়গায় শুরু হয়েছিল প্রতিরোধ সংগ্রাম।
সদ্য সংগঠিত মুক্তিবাহিনী প্রবল বিক্রমে প্রতিহত করে চলেছিল পাক বাহিনীর আক্রমণ। সামরিক বাহিনীর বাঙালি সদস্যরা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন বিভিন্ন স্থানে নিজ উদ্যোগে। প্রধান শহরগুলো দখল করার জন্য ঢাকা থেকে রিইনফোর্সমেন্ট পাঠানো হচ্ছিল বিপুল সংখ্যায়। পরিণামে প্রধান শহরগুলো এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই পাক বাহিনী মুক্তিফৌজের হাতে পুনর্দখল করে নিতে সক্ষম হয়। ডিফেন্সিভ ট্যাকটিক্স গ্রহণ করে মুক্তিযোদ্ধারা শহর ছেড়ে গ্রামে গিয়ে নিজেদের দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেয়। অনেক ইউনিট সীমান্ত ক্রস করে ভারতে গিয়ে স্থাপন করেন তাদের রিঅর্গানাইজেশন ক্যাম্প। পাক বাহিনীর অমানসিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রাণভয়ে হাজার হাজার শরণার্থী ভারতের মাটিতে আশ্রয় গ্রহণ করেন। শরণার্থীদের বেশিরভাগই ছিল সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। ভারত সরকার তাদের প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে পরোক্ষভাবে সমর্থন জানায়। মানবিক কারণের অজুহাতে শরণার্থীদের আশ্রয় দেওয়ার সিদ্ধান্তও ঘোষণা করে। এই ঘোষণার পরিপ্রেক্ষিতেই মুক্তিবাহিনীর কমান্ডাররা যার যার ফৌজ নিয়ে ভারতের মাটিতে অস্থায়ীভাবে আশ্রয় গ্রহণ করেছিলেন। সুসজ্জিত এবং সুশিক্ষিত পাক বাহিনীকে তাৎক্ষণিক সম্মুখ শহরে পরাস্ত করা কিছুতেই সম্ভব ছিল না বলেই নিজেদের রিঅর্গানাইজ করে দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধের প্রস্তুতি গ্রহণের জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। একমাত্র দীর্ঘস্থায়ী জাতীয় মুক্তি সংগ্রামের মাধ্যমেই পাক বাহিনীকে পরাজিত করে দেশকে স্বাধীন করা সম্ভব। জাতি যখন মুক্তি সংগ্রামে লিপ্ত, তখনই 17 এপ্রিলে ভারত সরকারের সাথে আলোচনার মাধ্যমে আওয়ামী লীগ হঠাৎ করেই গঠন করে প্রবাসে অস্থায়ী সরকার। দেশবাসী সেই খবর জানতে পারে বিদেশি প্রচার মাধ্যমগুলোর প্রচারণায়। কলকাতায় মিশনের ডিফেকশনের খবরও আমরা জানতে পারি। এই খবর জানার পর পরিবারের সবাই বিশেষভাবে চিন্তিত হয়ে পড়েন। বাবাও ডিফেক্ট করেছেন সবার সাথে। খবর পেলাম তার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেছে পাকিস্তান সরকার। প্রতিশোধের আক্রোশে উপযুক্ত পদক্ষেপ নিশ্চয়ই গ্রহণ করবে সামরিক জান্তা। সবাই একমত হলেন আমাদের আর লালবাগে থাকা ঠিক হবে না, সরে পড়তে হবে। সিদ্ধান্ত অনুযায়ী আমি, মা ও নিম্মি বাসা থেকে পালিয়ে নিলাম আশ্রয় আমাদেরই এক ফুপুর বাড়িতে। কোনো জায়গায় বেশি দিন এক নাগাড়ে থাকা ঠিক নয়, তাই আমরা পালিয়ে বেড়াতে লাগলাম বাড়ি থেকে বাড়ি। এভাবে আমরা আশ্রয় নিয়েছিলাম আনু মামার বাড়ি, শহীদ মামার শ্বশুর বাড়ি, আত্মীয় অগ্রণী ব্যাংকের ম্যানেজার পেরু মামার বাড়ি। সেই বাড়িতেই ঘটল বিভ্রাট। একদিন গোয়েন্দা বিভাগের একজন অফিসার এলেন পেরু মামার বাসায় কোনো একটা কাজে। ঘটনাক্রমে সেখানে তিনি মাকে হঠাৎ দেখে ফেলেন। মিসেস চৌধুরীকে চিনতে বিন্দুমাত্র কষ্ট হলো না তার। সন্দেহপ্রবণ হয়ে ফিরে গেলেন ভদ্রলোক। তিনি জাতীয় গোয়েন্দা বিভাগের সদর দপ্তরে খবরটা পৌঁছে দেন। পরদিনই পেরু মামার বাড়ি ও লালবাগের বাসায় একই সাথে রেইড করা হলো আমাদের খোঁজে। কিন্তু ভদ্রলোকের ভাবসাব বুঝে আমরা ভদ্রলোক চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই পেরু মামার বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাই। এভাবে বেঁচে যাই সে যাত্রায়। এই ঘটনা থেকে পরিষ্কার বোঝা গেল পাকিস্তানি গোয়েন্দা বিভাগ প্রতিশোধের হিংসায় হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আমাদের। বাংলাদেশে আর থাকা সম্ভব নয়, পালিয়ে যেতে হবে সীমান্ত পেরিয়ে। ইতিমধ্যে স্বপন, বদি ওরা সবাই মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে, আমিও যাব তাদের সাথে। মা বাদ সাধলেন, মুক্তিযুদ্ধে যাবি সে তো গর্বের কথা, কিন্তু তার আগে আমাদের কলকাতায় তোর বাবার কাছে পৌঁছে দেবার দায়িত্ব নিতে হবে তোমাকে। আমাদের পৌঁছে দিয়ে তুমি যুদ্ধে যাবে, তার আগে নয়। মার যুক্তিসঙ্গত অনুরোধে উপেক্ষা করার কোনো অবকাশ নেই। মা ও সমর্থ বোনের পালিয়ে যাওয়ার দায়িত্ব যার তার উপর বিশ্বাস করে দিয়ে দেওয়া চলে না। আমাকেই নিতে হবে এই কঠিন দায়িত্ব। পালাবার পরিকল্পনা প্রণয়নে ব্যস্ত হয়ে পড়ি। ঠিক করা হয় ঢাকা থেকে পালিয়ে যাব নানাবাড়ি নবীনগর। সেখান থেকে সুযোগ মতো কসবা সেক্টর দিয়ে আগরতলা পাড়ি জমাতে হবে। নবীনগর থেকে কি করে বর্ডার ক্রস করতে হবে সেটা নবীনগর গিয়েই ঠিক করতে হবে অবস্থা বুঝে। আনু মামা, আলতু নানা এদেরকে সঙ্গে নিয়ে মা, নিম্মি ও আমি এক রাতে নরসিংদী হয়ে নবীনগরে এসে পৌঁছালাম। ঢাকা থেকে নরসিংদীর গাড়িতে, সেখান থেকে লঞ্চে নবীনগরে একদম বাড়ির ঘাটে। নবীনগরের গ্রামে খানসেনারা তখনও হানা দেয়নি। তবুও দলে দলে হিন্দুরা সব বসত বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল ভারতে। বর্ধিষ্ণু নবীনগর গ্রামে খাঁবাড়ি বিশেষ পরিচিত। বড় আব্বা ও নানা দাপটশালী জমিদার হিসেবে এককালে 10 গ্রামে বিশেষ শ্রদ্ধার পাত্র ছিলেন। বড় আব্বাকে ব্রিটিশ সরকার খেতাবেও ভূষিত করেছিল। প্রাসাদের মতো জমিদার বাড়ির সামনে জোড়া দিঘি। নবীনগরের মুক্ত পরিবেশে পৌঁছে সবাই হাফ ছেড়ে বাঁচলাম। আনুমামা 2-1 দিন বিশ্রাম করে ঢাকায় ফিরে গেলেন। তার পুরো পরিবার তখনও রয়েছে সেখানে। খানসেনাদের চোখে ফাঁকি দিয়ে আমরা পালিয়ে আসতে পারায় বাড়ির সবাই মহা খুশি। নবীনগরের শান্ত পরিবেশ এবং প্রকৃতির নির্মল সংস্পর্শে কয়েকদিনেই ভুলে গেলাম ঢাকার দুর্বিষহ দিনগুলোর কথা। 25-26 মার্চের রাতের লোমহর্ষক অভিজ্ঞতা, বাড়ি বাড়ি লুকিয়ে প্রাণ বাঁচাবার বিড়ম্বনা, 27 মার্চ সকালের তিক্ততা সবই দুঃস্বপ্নের মতো অতীত হয়ে গিয়েছিল আমাদের কাছে। সনাতনদা বাড়ির মুরব্বীদের একজন, পুরনো বিশ্বাসভাজন এক আপনজন।
বংশানুক্রমে তারা খাঁ বাড়ির জমিদারি তদারক করে এসেছেন। তিনি সব দায়িত্ব নিলেন আমাদের বর্ডার পার করে দেবার।